Hi viewers, this is good news for NPS account holders. Good news for NPS account holders. After completion of 3 years, NPS account holders can make a partial withdrawal from their fund. PFRDA, Pension Fund Regulatory and Development Authority, has made it possible through an online process, but it is suggested to the account holders not to withdraw from their fund unless they are facing an emergency. কি বলছে 3 বছর পূর্ণ হওয়ার পর এনপিএস অ্যাকাউন্টধারীরা এখন থেকে তাদের তহবিল থেকে অর্থাৎ এই বছর থেকে এনপিএস অ্যাকাউন্টধারীরা তাদের তহবিল থেকে আংশিক প্রত্যাহার করতে পারবেন। পিএফআরডিএ অর্থাৎ পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই আংশিক প্রত্যাহারের নির্দেশ জারি করেছে। তবে পিএফআরডিএ থেকে যে সাজেশন দেওয়া হচ্ছে সেটা হলো কি যে অ্যাকাউন্টধারীদের জরুরি প্রয়োজন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই তহবিল থেকে টাকা না তোলার জন্যই পরামর্শ দেওয়া হচ্ছে। আরেকটি গুড নিউজ, সেই গুড নিউজটা হলো যাদের মনে করুন এফডির ওপরে খুব প্যাশন রয়েছে, যারা অলওয়েজ এফডির জন্য খোঁজ করেন, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার জানানো হচ্ছে। সেটা কি? এটা হলো যে রিভাইজড ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট ইজ ডিক্লেয়ার্ড অ্যান্ড ইজ ফোর্সড অন লাস্ট 16th January 2021. Revised fixed deposit interest rate is declared and forced on last 16th January 2021. IDFC First Bank, Standard Chartered Bank, SBI, Axis Bank, PNB declares the new rate of interest on term deposit to 5.05% per annum for FDs maturing in 541 to 1095 days. Official says that 4% interest for 271 to 365 days, 4.3% interest for 366 to 398 days, 5.7% interest for 3-year, 1 day to 10 year. These rates are remarkable. Those who always find opportunity of fixed deposit on bank savings, they can go to these banks and start a new fixed deposit. সংশোধিত স্থির আমানতের সুদের হার ঘোষিত হয়েছে এবং গত 16 জানুয়ারি 2021 থেকে কার্যকরী করা হয়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসবিআই, অ্যাক্সিস ব্যাংক ও পিএনবিতে 541 দিন থেকে 1095 দিনের মধ্যে এফডি ম্যাচিওর হলে তার বার্ষিক পার্সেন্টেজ ঘোষণা করেছে 5.05%। কর্মকর্তারা বলছেন যে 271 থেকে 365 দিনের জন্য 4% সুদ দেবেন, 366 দিন থেকে 398 দিনের জন্য 4.3% সুদ দেবেন এবং 3 বছর 1 দিন থেকে 10 বছরের জন্য 5.7% সুদ দেবেন। এই সুদের হারগুলি কিন্তু লক্ষণীয়। যারা ফিক্সড ডিপোজিটের খোঁজ করেন, বেশি ফিক্সড ডিপোজিটের রেট অফ পার্সেন্টেজ এর খোঁজ করেন, তো তারা এবার এই ব্যাংকগুলি, যে ব্যাংকগুলির নাম বললাম, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই আর পিএনবি, এই ব্যাংকগুলিতে তারা যেতে পারে। এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি, এখানে কতগুলো ফিনান্স কোম্পানির নামও দেওয়া আছে। এই ফিনান্স কোম্পানিগুলোতেও যেতে পারেন আপনারা, যেমন বাজাজ ফিনান্স কোম্পানি, আইসিআইসিআই হোম ফিনান্স, পিএনবি হাউসিং ফিনান্স, এদেরও কিন্তু এফডি ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন 6.1% থেকে 6.6% বাজাজ ফিনান্সে, আইসিআইসিআই হোম ফিনান্সে 6.6 থেকে 6.5, আর পিএনবি হাউসিং ফিনান্সে 5.9 থেকে 6.7। এদের রেটটা ভালোই জেনারেল কেসে। এছাড়া এইচডিএফসিতে 5.85 থেকে 6.25%, আর এসবিআই এর সর্বাধিক রেট হলো 2.9 থেকে 5.4%, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের 2.75 থেকে 5.5% এবং অ্যাক্সিস ব্যাংকের 2.5 থেকে 5.5%। তো সুতরাং এই যে ব্যাংকগুলো, বাজাজ ফিনান্স থেকে আরম্ভ করে এই যে ব্যাংকগুলোর নাম বললাম,
সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও রেটগুলো লক্ষণীয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাজাজ ফিনান্স ম্যাক্সিমাম দিচ্ছে 6.35 থেকে 6.85, আইসিআইসিআই হোম দিচ্ছে 6.25 থেকে 6.75, পিএনবি হাউসিং ফিনান্স দিচ্ছে 6.15 থেকে 6.95। এই সব কটা ইন্টারেস্ট রেটই কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 12 মাস থেকে 60 দিনের জন্য বাজাজ ফিনান্সে, আইসিআইসিআই হোম ফিনান্সে 12 মাস থেকে 120 মাসের জন্য, পিএনবি হাউসিং ফিনান্স 12 মাস থেকে 120 মাস, আর এইচডিএফসি ব্যাংক 33 মাস থেকে 66 মাস, এসবিআই 7 দিন থেকে 10 বছর এবং আইডিএফসি 7 দিন থেকে 10 বছর, অ্যাক্সিস ব্যাংক 7 দিন থেকে 10 বছরের নিরিখে। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, এই যে বাজাজ ফিনান্স কিন্তু তার যে সেকেন্ড কোয়ার্টারের যে প্রফিট রিপোর্ট বেরিয়েছে, সেকেন্ড কোয়ার্টারের রিপোর্ট অনুযায়ী তার প্রফিট কিন্তু পড়ে গেছে 29%। বাজাজ ফিনান্স নেট প্রফিট ফেল 29% ইয়ার on year Y2Y reported to rupees 1146 crore in October to December period। অক্টোবর থেকে ডিসেম্বরের যে সেকেন্ড কোয়ার্টারটা ছিল, সেই সেকেন্ড কোয়ার্টারে এটা রিপোর্টটা বেরিয়েছে সেকেন্ড কোয়ার্টার হিসেবে। অক্টোবর থেকে ডিসেম্বরের পিরিয়ডের মধ্যে এখানে কত পড়েছে, 1,146 কোটি টাকা পড়ে গেছে। তো টোটাল রেভিনিউ ড্রপ 5% ওভার দ্য ইয়ার আর্লিয়ার টু রুপিস 6,658 ক্রোর। সুতরাং দেখা যাচ্ছে যে বাজাজ ফিনান্স কিন্তু আপাতত একটা লসের মুখে যাচ্ছে। সুতরাং বাজাজ ফিনান্স ব্যাংকে যে ডিপোজিটের কথা বলছিলাম, এখানে রেট অফ ইন্টারেস্ট হাই সিনিয়র সিটিজেন এবং 60 বছরের কম সিটিজেনদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু বাজাজ ফিনান্সের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেই এগোবেন। এই যে এফডির পিছনে সকলে ছোটাছুটি করেন, সেটা কি ভালো না খারাপ সে ব্যাপারে একটু শুধুমাত্র বলে দিই যে ফিক্সড ডিপোজিটের পিছনে ছোটাছুটি করাটা অবশ্যই সেরকম খারাপ কিছু নয়। কারণ এক্ষেত্রে আমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই দেখেছেন যে এখানে আমি যেটা লিখতে চেয়েছিলাম এটা হলো যে এমার্জেন্সি ফান্ড। প্রত্যেকেরই জীবনে একটা এমার্জেন্সি ফান্ড দরকার। এখন এই যে এমার্জেন্সি ফান্ড যেটা দরকার, এই এমার্জেন্সি ফান্ডটা কোত্থেকে আসবে? এই এমার্জেন্সি ফান্ডের ক্ষেত্রে কিন্তু এফডি অত্যন্ত লোভনীয়। এমার্জেন্সি ফান্ড যখন আমাদের দরকার হবে তখন কিন্তু আমাদের এফডি করাটা অত্যন্ত জরুরি। তো সেই জন্য এফডির সুবিধাগুলো কী কী সেগুলো নিয়ে একটু বলে দিই। যে এটার সুবিধা হলো যে কোনো নাবালক ও হিন্দু আনডিভাইডেড পরিবারের সদস্য সহ যে কোনো ভারতীয় বাসিন্দা এই ফিক্সড ডিপোজিটে বেশি আয় করতে পারেন। এমনি সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার থেকে ফিক্সড ডিপোজিট যদি করে দেন বা টার্ম ডিপোজিট যদি করে দেন তাহলে অফকোর্স একটা বেশি ইন্টারেস্ট আয় হয়ে যেতে পারে। এছাড়া এফডির সুবিধাটা হলো কি, যে এফডি 7 দিন থেকে 10 বছর পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে পর্যন্ত বিনিয়োগ করা যায়। এছাড়া মনে করুন আপনার যে সময় পর্যন্ত রাখলে সুবিধা হবে, 7 দিনের জন্য আপনি রাখতে পারেন অথবা 10 বছরের জন্যও রাখতে পারেন। তো এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট স্কিম বিনিয়োগে এখানে দেখুন যে সর্বনিম্ন আপনি 100 টাকা জমা করতে পারেন এবং সর্বাধিক আপনি যে কোনো পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন এবং এই সর্বাধিক টাকার কতটা আপনি জমা করবেন তার কোনো সর্বাধিক সীমা কিন্তু নেই। এটা একটা সুবিধা। এছাড়া নিয়মিত এফডি স্কিমের পাশাপাশি আপনি একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টকে যদি ফ্লেক্সি ডিপোজিট স্কিম, এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, ফ্লেক্সি ডিপোজিট স্কিমে যদি কনভার্ট করে দেন তাহলে কি হবে, আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলো এবং সেভিংস অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর যে উদ্বৃত্ত সঞ্চয়টা থাকছে সেই উদ্বৃত্ত সঞ্চয়টা কি হচ্ছে, এফডি অ্যাকাউন্টের সঙ্গে অনেক কটা এফডি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে আর নতুন করে এফডি অ্যাকাউন্ট খোলার ব্যাপারে মাথা ঘামাতে হচ্ছে না। এক্ষেত্রে আপনি দুভাবে সঞ্চয় করবেন। একটা হলো আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি একটা পার্সেন্টেজ পাচ্ছেন, আর একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট থেকে 1 ইয়ার টার্মসের জন্য একটা টার্ম ডিপোজিটের জন্য আপনি একটা রেট অফ ইন্টারেস্ট পাচ্ছেন। এই দু ক্ষেত্রে কিন্তু আপনার আয় নিশ্চিতভাবে বেড়ে যাবে। এটা শুধুমাত্র ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রেই সুবিধা রয়েছে। এছাড়া আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন সেখানে ট্যাক্স সেভিংস অ্যাকাউন্ট, ট্যাক্স সেভার্স সেভিংস, এই এফডি, ট্যাক্স সেভার্স এফডি বলে এক ধরনের এফডি সমস্ত ব্যাংকেই পাওয়া যায়।
এগুলো ট্যাক্স সেভিংস করতে পারে কতটা, 1.5 লক্ষ অর্থাৎ 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা আপনারা পেতে পারেন। এছাড়া এফডির সুইপ ইন সুবিধার সঙ্গে আপনার জমা অর্থের সুদের উচ্চতর হার আদায়ের জন্য আপনার সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টে একাধিক আমানত সংযুক্ত করতে পারেন। আমি আগেই বললাম যে আপনার সেভিংস অ্যাকাউন্টে বাড়তি যে উদ্বৃত্ত অর্থটা জমা হবে সেটাই ফিক্সড ডিপোজিট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার আয় নিশ্চিতভাবে বৃদ্ধি হবে। এছাড়া স্থায়ী আমানত হলো ব্যাংকগুলির তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস যা তারা মুনাফার জন্য ঋণ দেয়। ব্যাংকের এফডির সুদের হারগুলি কিসের উপরে নির্ভর করে দেখুন, আমানতের পরিমাণ অর্থাৎ ডিপোজিট অ্যামাউন্ট, আমানতের সময়কাল টেনিয়রের উপর, আমানতের পাশাপাশি এফডি থেকে ব্যাংকগুলি প্রয়োজনীয় অর্থের পরিমাণের দ্বারা পরিবর্তিত হয়। ব্যাংকগুলির এফডিতে সুদের হারের যে তালিকা সেগুলোর ভেতরে ডিপোজিট অ্যামাউন্টের কথা বলছি, যে ব্যাংকগুলি 1 কোটি টাকারও বেশি বাল্ক ডিপোজিটে কম সুদের হার এবং 1 কোটি টাকার কম আমানতের উপর উচ্চ সুদের হার অফার করে। মানে এক্ষেত্রে আপনি যদি 1 কোটি টাকার কম জমা করেন তাহলে আপনি হাই রেট অফ ইন্টারেস্ট পাবেন, আর যদি 1 কোটি টাকার বেশি জমা করেন, 1 কোটি টাকার বেশি যদি ফিক্সড ডিপোজিটে জমা করেন তাহলে কিন্তু কম রেট অফ ইন্টারেস্ট পাবেন। এরপর ডিপোজিট টেনিওরের ক্ষেত্রে ব্যাপারটা আপনারা নিঃসন্দেহে জানেন যে 1 বছরের কম মেয়াদে এফডির হার কত 7%, আর 10 বছর পর্যন্ত যদি আপনি জমা রাখেন তাহলে আপনি রেট অফ ইন্টারেস্ট পাবেন কত 7.25%। সুতরাং দিন যত বাড়বে, যত বেশি দিনের জন্য জমা করবেন আপনি, তত বেশি পরিমাণ ইন্টারেস্ট আপনি পেতে পারেন। ডিপোজিটার টাইপ তার উপরে নির্ভর করে। প্রবীণ নাগরিকদের এফডিগুলিতে উচ্চতর সুদের অফার দেয়, এটা তো আমাদের সকলেরই জানা রয়েছে। আর সুদের হার কত 2.5% থেকে 7.75% পর্যন্ত বিভিন্ন টেনিওরের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য হবে সেই অনুযায়ী। এছাড়া এসবিআই, এইচডিএফসি ব্যাংকের মতো যেসব বড় বড় ব্যাংকগুলো আছে তারা কিন্তু এই এফডি থেকে যে টাকা কালেকশন করা বা ফান্ড ক্রিয়েশন করার যে ব্যাপারটা থাকে এটাতে কিন্তু কম পরিমাণে তারা এই ফান্ড ক্রিয়েশনের জন্য এফডিকে তারা খুব একটা বেশি গুরুত্ব দেয় না, কম পরিমাণ টাকা তোলে এফডি থেকে। ফলে তারা কি করে যে যে সমস্ত ব্যাংক নতুন তৈরি হচ্ছে বা ছোট স্মল ফিনান্স ব্যাংক যেগুলো তৈরি হয়েছে সেগুলোর চেয়ে তারা কম হারে সুদ দেয়। যেহেতু তাদের ফান্ড কালেকশনের চাহিদাটা এফডির থেকে কম, তাই তারা এফডিতে রেট অফ ইন্টারেস্ট কম দেয়, যাতে করে এফডিতে তারা বেশি টাকা কালেকশন করতে চায় না ওখান থেকে। এবার কেউ রাখতে পারে তাদের ব্যাংকে, সেটার জন্য তারা কম সুদে রাখবে, কিন্তু তাদের অফার করা রেট অফ ইন্টারেস্টটা কিন্তু অত্যন্ত কম। সুতরাং আপনাকে যদি বেশি রেট অফ ইন্টারেস্ট পেতে হয় এফডিতে, তাহলে আপনাকে ছোটোখাটো ব্যাংক বা ছোট ফিনান্স কোম্পানিগুলোতে গিয়ে আপনাকে এফডি করতে হবে। এগুলো যদি আপনি ওইখানে করেন তাহলে উচ্চতর সুদ পেতে পারেন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এফডি 36 মাস থেকে 366 দিন, 36 মাস মিনিমাম হতে পারে। তারপরে ধরুন কত আছে 3×12=36, অর্থাৎ 3 বছর থেকে দেয় কত এখানে 366 দিন থেকে 2 বছর পর্যন্ত। 366 দিন থেকে এটা না, 36 মাস ম্যাক্সিমাম এটা নয়, এখানে 8% পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট দেয়। 366 দিন মানে 365 দিন প্লাস 1 ডে থেকে 2 ইয়ার্স পর্যন্ত 8% রেট অফ ইন্টারেস্ট দেয়। বাদ বাকি কিছু আমাদের জানা দরকার নেই, যে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এফডি রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি, এটা আমরা জানি। তো এটা যদি পেতে হয় তাহলে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, যে যেদিনে বিনিয়োগ করা হচ্ছে সেই দিনে প্রবীণ নাগরিকের বয়স 60 বছর বা তার বেশি হতে হবে, আর এখান থেকে 7 দিন থেকে 10 বছরের মধ্যে যে কোনো একটা টেনিওর তাকে নিতে হবে। নেবার পর তিনি যে স্ল্যাবের মধ্যে পড়বেন রেট অফ ইন্টারেস্টে, সেটা 2.50% থেকে 7.75%-এর মধ্যে হতে হবে। তো এক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড লেখাটা এসে গেছে, আমি লিখে দেখাচ্ছিলাম যেটা। তো প্রবীণ নাগরিকরা এফডির বিরুদ্ধে ঋণ নিতে পারেন, মানে এফডি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে এফডি খুললে সেখানে লোন পেতেই পারেন। তবে যদি তারা ইম্যাচিওর অবস্থায় উইথড্র করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা ফাইন হয়ে যাবে, এটা একটা ব্যাপার। এতগুলো ক্ষেত্রে বাদ দিয়ে যদি এফডির উপরে একটু বেশি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমি এখানে আপনাদের সাজেস্ট করছি যে এই ব্যাংকগুলোর ব্যাপারে আপনারা কনসিডার করতেই পারেন। কোন ব্যাংকগুলো? এই ব্যাংকগুলো, এই যে দেনা ব্যাংক বা জানা স্মল ফিনান্স ব্যাংক, এই ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনারা কনসিডার করতে পারেন। এছাড়া এবছরের যে Q2 এর রিপোর্ট মহারাষ্ট্র ব্যাংকের খুব ভালো, তো মহারাষ্ট্র ব্যাংকেও আপনারা পিপিএফ বা এনপিএস খোলার জন্য চিন্তা ভাবনা করতে পারেন।
তবে আরেকটা ব্যাপার বলি যে এসবিআই সমস্ত কিছু অনলাইন ট্রানজাকশন যদি পেতে চান সমস্ত কিছুতে, পরিষেবা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আপনি যদি ভালো অনলাইন ট্রানজাকশন করতে পারেন তাহলে আপনাকে এসবিআই এর কথাটা অবশ্যই আপনাকে বিচার করতে হবে। তবে সেক্ষেত্রে আরেকটা ব্যাংকের নাম না বললেই নয়, যে পিএনবি হ্যাকপ্রুফ লেনদেনের ক্ষেত্রে পিএনবির ভূমিকা কিন্তু মানে একদমই অনস্বীকার্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ।